আমন্ত্রণ জানাচ্ছি আর আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী এবং আজকে আমরা আলোচনা করব শেষ মুহূর্তের প্রচারণা এটি নিয়ে। এবং আমাদের সাথে আলোচনার জন্য আজকে আমরা স্টুডিওতে পেয়েছি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি। ভালো আছেন নিশ্চয়ই? আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। আজকে মোটামুটি বলা যেতে পারে যে আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে নির্বাচনী সব প্রচারণা। রাজনৈতিক দলগুলো এতদিন ধরে প্রচারণা চালিয়েছে, মাঠ চষে বেরিয়েছে। আপনি আসলে কি দেখলেন, নেতাকর্মী থেকে জনগণ আসলে আস্থা অর্জনে কতটুকু এগিয়ে থাকলো দলগুলো? আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে যারা দেখছেন সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন, এই 4টা নির্বাচন হয়নি গত আমাদের যে জীবনে একটা গণতন্ত্রহীন যে একটা কালো মেঘের ঘনঘটা, সেটা পেরিয়ে বহুল আকাঙ্ক্ষিত যেই নির্বাচন, সেটার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। আর 72 ঘন্টা কি আছে, আমাদের 12 তারিখে নির্বাচন ইনশাল্লাহ। তো আপনারা দেখেছেন যে 17 বছর নির্বাসনে থাকবার পরে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি এসেছেন। বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা উচ্ছ্বাস, আনন্দের যে বন্যা, সেটা বয়ে গেছে। ওনাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন মন থেকে, প্রাণ থেকে, ভালোবাসা দিয়ে। এবং আরেকটা দুঃখজনক ঘটনা যেটা ঘটেছে, আমাদের দেশনেত্রী, আপসহীন দেশনেত্রী, উনি ইন্তেকাল করেছেন। এবং তারপরে যেহেতু নির্বাচনের এই ডামাডোলটা, এখানে তারেক রহমান সাহেব উনি আসবার পরে ওনার কৌশল, যেটা আমাদের নেত্রী চিরদিন বলতেন, আমরা কৌশল করি বিএনপি, কিন্তু অপকৌশল আমরা করি না, কৌশল। তো সেটার পলিটিক্যাল মিসাইল আমরা একটা দেখছি যে উনি দিনে, আজকেও আমরা যখন কথা বলছি ঢাকা শহরে, আজকে আমাদের 8টা পথসভা আছে, আপনি জানেন, সকাল থেকে শুরু হয়েছে। এখন দেখেন, রাজনীতিতে টাইমিং বলেন, রাজনীতিতে স্ট্র্যাটেজি বলেন, এই দুটোতেই আমাদের যে রণকৌশল নির্বাচনে, সেখানে বিএনপি কিভাবে এগিয়ে আছে আপনাকে ছোট্ট, আপনারা জানেন, আমি শুধু বলছি যে সারা বাংলাদেশে ভোটের যে মাঠ, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ ধানের শীষ যেই রবটা উঠেছে সেটা কিন্তু আছে। এখন প্রতিদিন গড়ে এর মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব 5টা করে জনসভা করেছেন। 5টা জনসভায় উনি মনে করেন কম বেশি 100 মিনিটের বক্তব্য দিয়েছেন। সেখানে বেশিরভাগ উনি কথা বলেছেন আমাদের দলের কি স্ট্র্যাটেজি, আমাদের দলের ইশতেহারটা কিরকম হবে, সামনের বাংলাদেশটাকে আমরা কিরকম দেখতে চাই। আমরা বলেছি কি, উনি কি বলেছেন, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট, মানে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষ, আমাদের প্রত্যেকটা জিনিস থাকবে সবচাইতে আগে। এই কথাগুলা উনি প্রায় 90 মিনিট কিংবা কম বেশি সময় বলেছেন। 2-5 মিনিট হয়তো এখন যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মাঠে নতুন করে উদয় হয়েছেন, জামাত, তাদেরকে নিয়ে হয়তো হালকা একটু হিউমার করেছেন, 2-একটা কথা বলেছেন। এখন এই হিউমারের ধাক্কায় দেখা যাচ্ছে যে জামাত কিন্তু বেশ কুপোকাত আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনার ইশতেহারে আমরা কি বলেছি, বেকারত্ব দূরীকরণ, নারীদের আমাদের যে ক্ষমতায়ন, কর্মসংস্থান বান্ধব যে শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। এখন সেই প্ল্যানটা কি, সেই প্ল্যানের বিশেষ করে নারী বান্ধব একটা প্ল্যান আমরা দিতে চাই। আপনি জানেন যে আমাদের দেশনেত্রী উনি অত্যন্ত নারী বান্ধব একটা মানুষ ছিলেন। আমি তো ওনার সাথে, আমার তো সৌভাগ্য হয়েছে বিভিন্ন সময় ওনাকে দেখার, কথা বলার। এখন দেখেন, নারীদের 4 কোটি নারীদের হাতে আমরা ফ্যামিলির একজন স্বাবলম্বী মানুষ হিসেবে ফ্যামিলি কার্ডটা তুলে দিতে চাই, যেন নারীরা অর্থনৈতিকভাবে মুক্ত হলে, আপনি জানেন একজন নারী তার পায়ের নিচের মাটিটা শক্ত হয়। কর্মসংস্থান অত্যন্ত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, তার আগে আসে অর্থনৈতিক মুক্তি। আমি একজন কর্মজীবী নারী, সারা জীবন আমি কিন্তু যা দেখেছি, যা শিখছি, নারীদের অধিকার কর্মী হিসেবেও আমি আমার যে ফাইট, একজন রাজনৈতিক কর্মীর বাইরে আইনজীবী এবং মানবাধিকার কর্মী হিসেবে আমি দেখছি যেটা, যে নারীরা, দেখেন বাংলাদেশটা তো একটা পিতৃতান্ত্রিক সমাজ আমাদের এখানে। তো আমাদের আর্থসামাজিক অবস্থান বলুন, আমাদের রাজনৈতিক ধর্মীয় যে প্রেক্ষাপট আছে, সব কিছু মিলিয়েই আমরা কিন্তু চেষ্টা করি নারীরা এগিয়ে যেতে। সেই মুহূর্তে আমরা জামাতের যে আমির সাহেব আছেন, ওনার মুখে আমরা যখন নারীদের নিয়ে আমরা শুনি যে কর্মজীবী নারীরা
পতিতার সাথে তুলনা করেছেন। এবং আরেকজন জামাতের নেতা উনি ডাকসুট যে নারীরা, আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির, ডাকসুট যে নারী আমাদেরকে একই কথা ওনারা বলেছেন। এখন তাহলে এই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে বিএনপি এদিক থেকে এগিয়ে থাকছে নারীদের ভোট ব্যাংকের ব্যাপারে? দেখেন, আমি তো বলেছি যে আপনি দেখেন, আপনি যদি আমাদের ইতিহাসটা 1 মিনিট আপনি জানেন যে বাংলাদেশে আজকে সবচাইতে বড় যে নারীদের কর্মসংস্থান সেটা কোথায়? পোশাক শিল্পে না? পোশাক শিল্পে আজকে প্রায় কোটিখানেক নারীরা কম বেশি কাজ করছেন না? সেটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় করা। এবং আজকে যখন দেখছেন যে কোটিখানেক আপনার আমাদের বাংলাদেশের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন বিদেশে, এই যে বিদেশে যাওয়া, কাজ করা, আর্ন করে দেশে পাঠানো, এটাও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় করা। এবং আমাদের দেশনেত্রী আরো চমৎকার একটা কাজ করেছিলেন। উনি করেছিলেন কি, নারীদের অবৈতনিক শিক্ষা উপবৃত্তির মাধ্যমে করে দিয়েছিলেন। এবং সেটা যে কি ট্রিমেন্ডাস একটা হেল্প করেছিল নারীদের। আপনি দেখেন, ড্রপ আউট হয়তো কিছু ছিল, কিন্তু মাতৃমৃত্যু থেকে শিশু মৃত্যুর হার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে কমিয়ে দিয়েছিল। কাজেই আমরা যখন বলি, এবং এটা না শুধু এরকম, আপনার আজকে মহিলা শিশু মন্ত্রণালয় বলুন এবং মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য বহু ইনোভেটিভ মেজার্স যেগুলো নেয়ার, এগুলো কিন্তু বিএনপির হাতে নেয়া। কাজেই হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশের 99% নারী তারা তো আমাদেরকে পতিতা বলে সম্বোধন করবার পর জামাতকে ভোট দিবে, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে একটা মেয়ে যখন রেপড হয়, জামাতের আমির সাহেব বলেছেন দুইজনই তারা আপনার ক্যারেক্টার কোয়েশ্চেনেবল, যখন একটা রেপের ঘটনা ঘটে। কিন্তু উনি হয়তো রেপের সংজ্ঞাটাই জানেন না। রেপের সংজ্ঞা আপনি যদি না জানেন, বাংলাদেশের একজন নারী হিসেবে, একজন সামান্য, আমি তো দীর্ঘদিন সুপ্রিম কোর্টে আছি আইনজীবী হিসেবে, তাহলে আমাদের দেশের আপনি বলেন যে নারী সদস্যরা, আমরা রেপ, দুটি অসৎ নারী পুরুষ, মানে নারীটাও অসৎ, নারীটা কিন্তু এখানে ভিকটিম, নারীটার ভাই গায়ে শক্তিও নাই, কিছুই নাই, রেপড হয় কারা? মহিলারা না? তো উনি বলছেন দুটি অসৎ নারী পুরুষ যখন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায়, উইচ ইজ নট ট্রু। রেপের সংজ্ঞাটাই কি বলা আছে? এগেইনস্ট হার উইল, মানে একজন নারীর ইচ্ছার বিরুদ্ধে জোর করে কোনো রকম যৌন সম্পর্ক স্থাপন করাকে রেপ বলে। এখন উনি ভাই আজকে সংজ্ঞা বদলে দিলেন। এখন ধর্ষণ নিয়ে আমি কোনো নৈতিক বিতর্ক এগুলো আমি যাব না, শুধু একজন আইনজীবী হিসেবে বলি। বিএনপি নেতাকর্মীরা নারীদেরকে বেশ এগিয়ে রাখছে আপনি বলতে চাচ্ছেন। আমরা আরো কথা বলবো এটি নিয়ে, তবে একটি বিরতির পরে আবারও ফিরে আসছি আপনার কাছে। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকবেন। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা, এবং আজকে আমাদের সাথে অতিথি আছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। আমরা একটি লম্বা বিরতি শেষে ফিরে এলাম, এবং বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম নারীদেরকে নিয়ে, নারী ভোটারদেরকে নিয়ে মূলত। এবং আমরা দেখলাম যে জামায়াতের আমিরের মধ্যে বক্তব্য দিচ্ছেন, এবং বক্তব্যের শুরুতেই উনি কোইন্সিডেন্সলি নারীদেরকে টানলেন। মোটামুটি নারী বন্দনা বলা যেতে পারে। জুলাই অভ্যুত্থানে তারা ভূমিকা রেখেছেন, আবার নারীদের তিনি ন্যায় বিচার দিবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন, এই ধরনের কথাও বলেছেন। সব মিলিয়ে আপনি কি বলবেন, আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, আমি তো বলেছি, ওনার কিছুদিন আগে আল জাজিরার একটা ইন্টারভিউতে আমরা দেখেছিলাম যেখানে নারী নেতৃত্ব হারাম, মানে জামাতের আমির কখনো কোনো নারী হতে পারবে না। আর আপনি জানেন জুলাই সনদ সই করবার পরও যেখানে 5% নারীদের সরাসরি ভোটে মনোনয়ন দেওয়ার কথা, জামাত একজন নারীকেও মনোনয়ন দেয়নি। এখন এটা আমরা তো স্ববিরোধিতা বলি। আর দেখেন, বিএনপির চেয়ারম্যান ছিলেন, চেয়ারপারসন আমাদের দেশনেত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার আন্ডারে ওনারা মন্ত্রী ছিলেন, এমপি হয়েছেন। আজকের যিনি আমির, ওনার স্ত্রীও ওই যে সংরক্ষিত নারী কোটায় এমপি হয়েছিলেন। তখন ওইটা হালাল, তখন ঠিক আছে। এবং আওয়ামী লীগের সাথেও তারা যখন যুগপৎ আন্দোলনে ছিল, সেটাও কিন্তু আবার হালাল হয়ে যায়। তো ওনার বক্তব্যটা আমি শুনেছি, দুই একটা জিনিস একটু বোধহয় পরিষ্কার করতে হবে। সেটা প্রথম কথা হচ্ছে, দেখেন, জামাত তো 1971 সালে বাংলাদেশের যে স্বাধীনতা, সেটার পক্ষে তারা ছিল না। এখন দলটার অনেক নেতাকর্মী সে সময় আপনার আধা সামরিক বাহিনীতে যোগদান করার অভিযোগ যেহেতু আছে, গণহত্যায় জড়িত থাকার অভিযোগও আপনার আছে, এবং তাদের আধা শান্তি কমিটি যেটাকে বলে সেই রকম ওই গঠনে নেতৃত্ব দেয়া। এখন পাশাপাশি আমাদের যে বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন এবং আমাদের পরবর্তীতে গণতন্ত্রের এই অভিযাত্রায় আজকে যখন আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেখানে নারী ভোটার যেহেতু আপনার
আমাদের জনসংখ্যার অর্ধেক যেমন নারী, ভোটারদের মধ্যেও কিন্তু 13 কোটির মতন ভোটারের 6 কোটি আপনার নারী আছেন। তো আমির সাহেব তো হি ক্যান নট মিস দ্যাট, কারণ ওনার কিছু মিস করতে অলরেডি করে ফেলেছেন। ভুল কিছু এমন বক্তব্য এসেছে ওনাদের দিক থেকে যেটা অত্যন্ত আপনার আমি বলবো যে অমর্যাদাকর, আমাদের জন্য অবমাননাকর। দেখেন, আমাদের নারী সমাজের সদস্য আমরা যারা আছি, আর অন্যান্য সবাই নারীরা আমরা দেখি, আপনিও যেমন আছেন, সাইবার বুলিং এর আমরা শিকার হই। এটা হরদম। এবং রাজনীতিতে এখন যে বটবাহিনী যাদেরকে বলা হচ্ছে তাদেরই লোকজন, এখন তারা সিস্টেমেটিক্যালি আমরা দেখছি যে এই বুলিং গুলো কিন্তু বন্ধ হতে হবে, কারণ এগুলো অত্যন্ত আপনার গর্হিত একটা কাজ। আর আমরা দেখেছি যে জামাতের নারী তারা এসে আবার প্রেস কনফারেন্স করছে এবং বলেওছে যে 54 বছরে নাকি নারীদের কোনো উন্নতি হয়নি। আমি এটা কিছু বুঝলাম না। বাংলাদেশের মানে আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে প্রথম মুসলিম নারী প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাদের আপসীন দেশনেত্রী, এবং 54 বছরে দেখেন নারীর প্রতি অ্যাসিড নিক্ষেপের মতন মর্মান্তিক যে ঘটনাগুলো ঘটতো, সেখানে কিন্তু বিএনপির সময় আইন করে এগুলো বন্ধ হয়েছিল। এখন তারা আপনার এরকম অনেক কথাবার্তাই বলছে, কিন্তু আমরা মনে করি কি তারা বেহেশতের টিকিট দিচ্ছে, তারা জামাতে ওই জান্নাতের টিকিট দিচ্ছে। এগুলো আপনার না করে নারীরা বাসায় বাসায় গিয়ে আমরা দেখছি এনআইডির ওই যে ফটোকপি আনা, বিকাশ নাম্বার চাওয়া, এগুলো বরং বন্ধ করা উচিত বলে আমরা একেবারে মনে করি। শেষ মুহূর্তে চলে এসেছি, তরুণ একদম 2 ভোটারদের- লাইনে বলবেন বিএনপির উইনিং ফ্যাক্টর তাহলে কি কি হতে যাচ্ছে, একদম 2 লাইনে। দেখেন, বিএনপির উইনিং ফ্যাক্টর তো আমাদের এই দলটা তো মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তৈরি। এটা বীর মুক্তিযোদ্ধাদের দল, এটা স্বাধীনতার পক্ষের দল, তরুণদের দল, নারীদের দল, বাংলাদেশের আপামর জনসাধারণের দল। আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী সারাটা জীবন এই গণতন্ত্র, নির্বাচন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ওনার জীবন দিয়েছেন। ওনার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, উনি মৃত্যুবরণ করেছেন ওই ১/১১ সরকারের যে সামনেও নির্যাতন। বিএনপি এই যুদ্ধ জারি রাখবে রাখবো আমরা। আমাদের নেতার যে দেশপ্রেম, আমাদের নেত্রী তার যে দেশপ্রেম, এবং আজকে আমাদের যিনি চেয়ারম্যান সাহেব আছেন ওনার বক্তব্য আপনারা শুনেছেন এবং শুনছেন, নারী বান্ধব, কারণ ওনার শরীরে তো আমাদের মহান সবকিছু নিয়ে স্বাধীনতার রাজনৈতিক ঘোষক- দলগুলো এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফাহিমা নাসরিন মুন্নি আজকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় এই ছিল আজকের আয়োজন, সঙ্গেই থাকবেন।